Swayam Prabha. Digital India. Educated India. আগের লেকচারে আমরা আলোচনা করেছি সিগমা ডোনার, পাই ডোনার এবং পাই অ্যাকসেপ্টরের বিষয়, এবং শেষের দিকে আমি বলেছি যে পরের লেকচারে আমরা আলোচনা করব কার্বন মনোক্সাইডের এমও। কার্বন মনোক্সাইডের এমও খুব ইন্টারেস্টিং, কারণ এখানে কি কি এলিমেন্ট আছে, কার্বন এবং একটি অক্সিজেন, এবং এর যদি আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন দেখা যায় তাহলে এর কি আছে 2s আর 2p, তাই তো। তো তার মধ্যে আমাদের পি অরবিটাল আমাদের তিন রকমের হয়, রাইট, পিজেড, পিএক্স বা পিওয়াই। তো সেক্ষেত্রে আমরা যদি এরকম ভাবে ভাবি, এটা 2pz, 2px অ্যান্ড 2py, এবং এই জেড আর এস এরা হচ্ছে জেড অরবিটাল। যদি আমরা ধরে নিই যে মলিকুলার অ্যাক্সেস অ্যালং জেড, এটা যদি আমরা ধরে নিই তাহলে টোটাল ইলেকট্রন কাউন্টের রেসপেক্টে দেখা যাক 1s2 দুজনেরই আছে, 1s2 দুজনেরই ক্ষেত্রেই আছে। এটি টোটাল 6টি ইলেকট্রন, এটা টোটাল 8টি ইলেকট্রন। তো আমরা শুধু আউটার শেলটা নিয়ে ভাবছি 2s আর 2p। তো এখানে আমার 2s এ কটা আছে, দুটি, 2p তে একটি, 2px এ একটি, 2py এ আমার লেটস সে 0। একইভাবে অক্সিজেনের ক্ষেত্রেও ভাবো, 2s এর ক্ষেত্রে থাকবে আমার দুটি, রাইট, এবং বাকি পি শেল অফ অরবিটালে আমার আছে কিন্তু 4টি। তো আমরা এরকম ভেঙে ভেঙে 1 1 2 ভাবতে পারি। তার কারণটা কি, এই দুটো দেখো তোমার একটা 1s2 সিগমা স্টার তৈরি করবে, রাইট। এবার এদের দুজনের পিজেড অ্যালং দ্য জেড অ্যাক্সিস হবে। যদি অ্যালং দ্য জেড অ্যাক্সিস দুটি পিজেড হয় তাহলে সেই দুটি পিজেড কি করবে, এটা ধরে নাও কার্বনের পিজেড, আর এটা ধরো অক্সিজেনের পিজেড, রাইট, দুটোই হচ্ছে পিজেড অরবিটাল, দুটোই পিজেড অরবিটাল। এরা যখন দুজনে অ্যাটাচ হবে, যেহেতু মলিকুলার অরবিটাল অ্যালং দ্য জেড অ্যাক্সিস, তাহলে আমার একটা এরকম একটা সিচুয়েশন তৈরি হবে, রাইট, এরকম একটা সিচুয়েশন তৈরি হবে যেখানে আমার একটা সিগমা বন্ড তৈরি হবে, রাইট। দিস ইজ এ সিগমা বন্ড বিটুইন কার্বন অ্যান্ড অক্সিজেন, যেটা আমার এই পিজেডটাকে কিন্তু অকুপাই করে নিচ্ছে, কারণ আমার মলিকুলার অ্যাক্সিস অ্যালং দ্য জেড অ্যাক্সিস বলা আছে। এবার তার মানে একটি সিগমা বন্ড এখানে শিওর, রাইট, এখানে আমার একটা সিগমা বন্ড কিন্তু হয়ে যাচ্ছে পিএক্স বরাবর, রাইট। এর কোনো এফেক্ট এর বন্ডিং এ নেই, কারণ একটা সিগমা স্টার তৈরি করবে, দুটো ইলেকট্রন বর্ণদ্বার ক্যালকুলেশনের ক্ষেত্রে 0 হয়ে যাবে। বাকি রইল এই দুটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কিভাবে এরা নিজেদের এরা অ্যালাইন করবে টু জাস্টিফাই যে কি ধরনের বন্ডিং তৈরি হবে, সেইটা কিন্তু আমাদের এমও ডায়াগ্রাম ছাড়া কিন্তু বোঝা খুবই মুশকিল, রাইট। তাহলে কার্বন মনোক্সাইডের যদি এমওটা ইন ডিটেল আমরা ভাবতে চাই তাহলে আমরা কিভাবে ভাববো, এদের মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ? অবভিয়াসলি অক্সিজেন কার্বনের থেকে অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ। এই ক্ষেত্রে যদি আমরা এবার এমওটা ভাবতে শুরু করি, খুব সিম্পলি যদি তুমি ভাবো তাহলে তোমার এখানে অবভিয়াসলি এনার্জেটিক্যালি এটা কার্বনের 2s ধরে নাও, দিস ইজ ইউর কার্বন, আর এটা ধরে নাও তোমার কার্বনের 2p, রাইট। একইভাবে এবার অক্সিজেনেরটাও ভাববো, কিন্তু অক্সিজেনেরটা একটা জিনিস মনে রাখতে হবে, অক্সিজেন উইল বি মাচ মোর স্টেবিলাইজড দ্যান ইয়োর what should I say, than your carbon. তো অক্সিজেনের 2p এখানে রইল, এবং অক্সিজেনের 2s ধরো আমার এখানটা রইল, রাইট, অক্সিজেনের 2s 2p এরা এখানে রয়ে গেল, রাইট। তাহলে এখানে যদি আমার এবার বন্ডিং হয়, আমরা এটাকে একটু ওপরে তুলে ভাবতে পারি, তাহলে আমাদের আঁকার সময় একটু সুবিধা হবে, আর কিছু না। এরকম যদি সিনারিও হয়, এটা আমাদের অক্সিজেন, এটা আমাদের কার্বন, এই ধরনের সিনারিও আমরা বলেছি 2s এই দুজন কি করে,
এরা দুজন দুটি সিগমা বন্ড করে নিক, দুটো সিগমা বন্ড, যার কোনো বন্ড অর্ডারে কোনো রকমের এফেক্ট থাকবে না, রাইট। এখানে আমার দুটো ইলেকট্রন বসিয়ে দিলাম, বসিয়ে দিলাম, একটা সিগমা স্টার, ডান, যেটার কোনো বন্ড অর্ডারের এফেক্ট নেই। এরপর ওই যে ঘটনাটি ঘটালাম আমরা, যে একটা সিগমা বন্ড হবে এবং বাকি পিএক্স এবং পিওয়াই এই দুটি অরবিটাল কিন্তু আমার আছে হচ্ছে অ্যালং দ্য এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস, নট অ্যালং ইওর মলিকুলার অ্যাক্সিস, রাইট। মলিকুলার অ্যাক্সিসে শুধু জেড রয়েছে, যেখানে আমার একটা সিগমা বন্ড তৈরি হবে। তার মানে এইটা এখান থেকে যে ইলেকট্রনগুলো আসবে, এখান থেকে যে টোটাল ইলেকট্রন আসবে, যদি এখানে ধরে নাও এখানে 4টি ধরার কিছু নেই, মানে টোটাল 4টি ইলেকট্রন আছে আর এইখানে আমার 2টি ইলেকট্রন আছে, তার মধ্যে একটা জিনিস শিওর যে এদের মধ্যে যেটা পিজেড সে কিন্তু আমার ডিরেক্ট ওভারল্যাপ হবে কার্বনের পি এর সাথে এবং সে তৈরি করবে একটা আমার সিগমা বন্ড। তাহলে আমরা সিগমা বন্ডটাকে নিয়ে চলে যাই এখানটা, আমরা যদি সিগমা বন্ডটা ভাবি, এখানে এই হচ্ছে আমাদের সিগমা বন্ড তৈরি হয়ে গেল, রাইট। এই হচ্ছে আমাদের এর পি এর সাথে ওর পি এর ইন্টারাকশন হয়ে একটা সিগমা বন্ড তৈরি হয়ে গেল। এবং এই সিগমা যদি তৈরি হয়, এই যে এর ধরনের সিগমা যদি তৈরি হয়, তাহলে এর করসপন্ডিং কি হবে, করসপন্ডিং সিগমা স্টারও তো তৈরি হতে হবে, সিগমা এইটা হয়ে গেল আমার সিগমা স্টার, যেগুলো হচ্ছে আমার পিজেড অরবিটাল থেকে আসছে। বাকি কি রইলো? বাকি রইলো আমার দুটি অরবিটাল, যেটা হচ্ছে পিএক্স এবং পিওয়াই। পিএক্স এবং পিওয়াই কি করবে? এরা অবভিয়াসলি তৈরি করবে হচ্ছে আমাদের পাই বন্ড, রাইট। এবং তাতে কন্ট্রিবিউশন থাকবে বোথ কার্বন এবং অক্সিজেনের কাছ থেকে, এবং এই এনার্জি কিন্তু এর একটু লোয়ার হবে কম্পেয়ার টু দিস সিগমা বন্ড। তাহলে এটা হয়ে গেল আমাদের পাই, এটা হয়ে গেল আমাদের পাই স্টার, রাইট। তাহলে সিগমা স্টার, পাই সিগমা স্টার, রাইট। এবার তাহলে আমার ইলেকট্রনগুলো ফিল আপ করা শুরু করে দিই। কটা ইলেকট্রন আছে? 4 + 2 6টা। 6টা ইলেকট্রন যদি আমরা এখানে পরপর বসিয়ে দিই, তাহলে আমরা দেখতে পাবো যে this becomes HOMO, highest occupied molecular orbital, right? It donates electron density through carbon center। কারণ কি? কারণ এই সিগমা highest occupied molecular orbital এর যে ক্যারেক্টার is more towards carbon 2p, তার জন্য এটা it donates to the carbon center। তার জন্য আমরা যখন মেটালের সাথে কার্বনের মানে স্ট্রাকচার আঁকি, তখন আমরা বন্ডটা দেখাই কার্বন টু মেটাল, নট টু অক্সিজেন টু মেটাল, রাইট। আর this becomes my pi star LUMO, রাইট। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রন ডেন্সিটি ইজ অ্যাকসেপ্টেড টু দ্য লিগ্যান্ড LUMO অরবিটাল, রাইট। এবং এইখানে যখন আমার LUMO তে আমার যখন আসবে, তখন ইলেকট্রন ডেন্সিটিটা কিন্তু লুমোতে অ্যাকসেপ্ট হতে হবে, এবং সেটাও কিন্তু পার্শিয়ালি কার্বন ক্যারেক্টার ইজ মোর, রাইট। তো সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তার মানে আমরা দেখছি কার্বন মনোক্সাইডের এমোতে হোমো ইজ থ্রু কার্বন মনোক্সাইড, মানে কার্বন সেন্টার, রাইট। কার্বন ডোনেটস ইলেকট্রন ডেন্সিটি টু দ্য মেটাল, অ্যান্ড লুমো অলসো ইট অ্যাকসেপ্টিং ইলেকট্রন ডেন্সিটি টু দ্য pi star LUMO, which also has a partial carbon character। তার মানে ডোনার এবং অ্যাকসেপ্টার দুটো জিনিসই কিন্তু এর থ্রুতেই হচ্ছে। তার মানে আগের বার যে আমরা আগের ক্লাসে যে ডায়াগ্রামটা এঁকেছিলাম, লিটারালি যদি তোমরা সেটা ভাবো, তাহলে সেক্ষেত্রে তোমার কি হচ্ছিল যে অ্যালং দ্য অ্যাক্সিস যে ডি অরবিটাল গুলো পড়বে, সেই অরবিটাল বরাবর কার্বন মনোক্সাইড 3টে বন্ড হবে, রাইট। এবং এখানে ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করবে। দিস ইজ কল্ড ইউর সিগমা ডোনেশন, রাইট, যেটা আমরা পাই অ্যাকসেপ্টার লিগ্যান্ড রেখে দেখেছিলাম। এবং যদি এর তুমি বন্ড অর্ডার ক্যালকুলেট করো, এর যদি বন্ড অর্ডার কার্বন মনোক্সাইড ক্যালকুলেটেড করো, তাহলে বন্ড অর্ডার মানে নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন মাইনাস নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রন ডিভাইডেড বাই 2। তাহলে বন্ড ইলেকট্রন কটা আছে? 2,
4 6 8, রাইট? 8টা বন্ডিং আছে আর একটাই সিগমা স্টার আছে, রাইট? ডিভাইডেড বাই 2, যেটা হয়ে যাচ্ছে 3। কার্বন মনোক্সাইডের বন্ড অর্ডার কিন্তু 3। তার মানে কার্বন এবং অক্সিজেনের মধ্যে বেসিক্যালি 3টে বন্ড আছে। এবং এই 3টে বন্ডের ক্ষেত্রে মজার ব্যাপার হচ্ছে যে একটি সিগমা বন্ড যদি তুমি ভাবো, এটা কিন্তু বেসিক্যালি একটা ডেটিভ কাইন্ড অফ বন্ড, যেটা অক্সিজেনটা ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করছে কার্বনকে, রাইট? এই হচ্ছে আমাদের কার্বন মনোক্সাইডের এমও। এবং এই এমও থেকে অনেক ডিটেলে অনেক কিছু আমরা ভাবতে পারি। কি কি ভাবতে পারি? একটা ইম্পর্টেন্ট ব্যাপার এখানে আমরা ভাবতে পারি যে যদি যদি আমার মেটালের ওপরে ইলেকট্রন ডেন্সিটি বেশি থাকে, তাহলে আমার কি সিচুয়েশন হবে? মানে মেটালটা আমার অনেক বেশি ইলেকট্রন ডেন্সিটি নিয়ে বসে আছে, এবং এই অক্সিজেনটা ধরো পার্শিয়ালি ডেল্টা প্লাস চার্জ তুমি ভাবতে পারো, রাইট? কারণ ও ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করছে মোর, রাইট? এই ধরনের ক্ষেত্রে আমরা কি সিচুয়েশন পেতে পারি? এই ধরনের ক্ষেত্রে পেতে পারি যে মেটাল যদি ইলেকট্রন ডেন্সিটি এখানে ডোনেট করে, তাহলে রেজোনেটিং স্ট্রাকচারটা কি হবে? এই রেজোনেটিং স্ট্রাকচারটা হয়ে যাবে হচ্ছে এই জিনিসটি, রাইট? এই ধরনের ঘটনা ঘটবে। সেক্ষেত্রে তোমার কি হলো? এবার যদি আমরা এটাকে আমরা স্ট্রেচিং ফ্রিকোয়েন্সির রেসপেক্টে যদি ভাবতে চাই, স্ট্রেচিং ফ্রিকোয়েন্সির রেসপেক্টে যদি আমরা ভাবতে চাই, তাহলে কি হবে? তাহলে আমার আইআর স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি রেসপেক্টে যদি আমরা ভাবতে চাই, তাহলে আমরা একটা জিনিস বলতে হবে যে এখানে আমার স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি বাড়বে না কমবে, সেই ব্যাপারটা আমার এখানে বলতে হবে, রাইট? যদি আমার ইলেকট্রন ডেন্সিটি বাড়তে থাকে, তাহলে আমার কি হবে? তাহলে আমার ইলেকট্রন ডেন্সিটি বাড়তে থাকা মানে আমার মেটাল টু লিগ্যান্ড ইলেকট্রন ডেন্সিটি যে ট্রান্সফার, যে পাই ডোনেশনটা অনেক বেশি স্ট্রঙ্গার হবে। পাই ডোনেশনটা যদি অনেক স্ট্রঙ্গার হয়, তাহলে তোমার কি হবে? তাহলে যেটা আমরা দেখতে পাচ্ছি যে মেটালের সাথে কার্বনের যে বন্ড অর্ডার সেটা বাড়ছে। এটা 1 ছিল, এখন 2 বা 1 আর 2 এর মাঝখানে হবে। আর কার্বন আর অক্সিজেনের জন্য মধ্যে যে বন্ড অর্ডার, সেইটা কিন্তু আমার ডিক্রিজ করে যাবে। তার মানে যদি আমরা ভাবতে চাই যে, যদি আমরা ভাবি যে দুটো সিনারিও, একটা হচ্ছে উইক, what should I say, weak metal carbon bond, weak metal carbon bond এ তুমি কি পাবে? weak metal carbon bond যদি হয়, তাহলে যেটা হবে যে এইখানে হয়ে যাবে আমার স্ট্রং কার্বন অক্সিজেন বন্ড, রাইট? উইক মেটাল কার্বন বন্ড মানেই তোমার হচ্ছে স্ট্রং কার্বন অক্সিজেন বন্ড, আর স্ট্রং মেটাল কার্বন বন্ড মানে হচ্ছে উল্টোটা, রাইট? উইক। এক্স্যাক্টলি, রাইট? তো এই রেজোনেটিং স্ট্রাকচারটার উপর ডিপেন্ড করে আমরা বলতে পারবো যে মেটাল কার্বনিলগুলো কতটা স্টেবল, তার কার স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি বেশি হবে অ্যান্ড অল, রাইট? তো আমরা যেটা ইউজুয়ালি জানি যে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি অফ কার্বন মনোক্সাইড অ্যাট ফ্রি স্টেট, লেটস সে ফ্রি কার্বন মনোক্সাইড হচ্ছে 2143 সেন্টিমিটার ইনভার্স, রাইট? এবং এখান থেকে তুমি বুঝতে পারছো যে মেটাল কার্বন বন্ডটা যদি আমার উইকার হয়, তাহলে এই জিনিসটা হবে আরো স্ট্রঙ্গার, রাইট? এই জিনিসটা আরো স্ট্রঙ্গার হবে। আর যদি মেটাল কার্বন বন্ডটা যদি স্ট্রঙ্গার হয়, লাইক দিস সিনারিও, তাহলে আমার দিস সিনারিও যদি হয়, তাহলে আমার এটা অনেক উইকার হয়ে যাবে। কেন? তার কারণ হচ্ছে যে সেম, যখন ধরো এই সিনারিওটা যেখানে আমার মেটালের সাথে কার্বনের বন্ডিংটা খুব স্ট্রং, মেটালের সাথে কার্বনের বন্ডিংটা যদি স্ট্রং হয়, তাহলে কি হবে? তাহলে মেটাল donates to pi star LUMO of CO, right? তাহলে সেটাতে কি হবে? Decreases the bond order of CO। তাহলে সেখান থেকে আমার কি হবে? স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি ডিক্রিজেস। তার মানে আমার যদি স্ট্রং মেটাল টু লিগ্যান্ড এনার্জি ইলেকট্রন ডেন্সিটি ট্রান্সফার হয়, বা মেটাল থেকে লিগ্যান্ডের দিকে যদি মেটাল যদি কার্বন মনোক্সাইড যদি ডোনেট করে, তাহলে এটা অ্যাকসেপ্ট করবে পাই স্টার লুমোতে। যদি পাই স্টার লুমোতে অ্যাকসেপ্ট করে, তাহলে আমরা দেখতে পাবো যে
আমার বন্ড অর্ডারের ক্ষেত্রে এই যে অ্যান্টি বন্ডিং অরবিটাল ইলেকট্রন ডেন্সিটি সেটা বাড়তে থাকবে। যদি বাড়তে থাকে তাহলে কার্বন মনোক্সাইডের কার্বন এবং অক্সিজেনের মধ্যে যে বন্ড অর্ডার সেইটা কিন্তু আমার কমতে থাকবে, রাইট? তো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণভাবে মনে রাখবে যে এইটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কনসিডারেশন, যেখানে আমার 2143 সেন্টিমিটার ইনভার্স হচ্ছে ফ্রি কার্বন মনোক্সাইডের স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি IRA। ওকে, এবার তার মানে বেসিক্যালি আমার কার্বন মনোক্সাইড এমন একটি লিগ্যান্ড যে সিগমা ডোনেশন করতে পারে এবং তার সাথে পাই ব্যাক বন্ডিংও করতে পারে, মানে যেখানে মেটালের ইলেকট্রন ডেন্সিটি কার্বনিলের ভ্যাকেন্ট পাই স্টার অরবিটালে অ্যাকসেপ্ট করতে পারে, এবং যখন ডোনেট করছে তখন সিগমা ক্যারেক্টার হোমো থ্রুতে ডোনেট করে, অ্যাকসেপ্টের সময় কিন্তু লুমো পাই স্টারে অ্যাকসেপ্ট করে। এবার আমরা একটা ছোট্ট এক্সাম্পল দেখি এবং তার সাথে আমরা দেখার চেষ্টা করব যে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সির ওপর কিরকম ভাবে এফেক্টটা পড়ে। ধরে নাও আমরা একটা ছোট্ট এক্সাম্পল আলোচনা করছি, যেখানে আমরা টেট্রা কার্বনিল নিয়ে আলোচনা করব। 3টি টেট্রা কার্বনিল নিয়ে আমরা আলোচনা করব, যেটি হচ্ছে একটি হচ্ছে নিকেলের, একটি হচ্ছে কোবাল্টের এবং একটি হচ্ছে আমাদের আয়রনের। ওকে, সবকটাতেই আমি যেটা বললাম যে টেট্রা কার্বনিল সিস্টেম সবকটাই এরকম, রাইট? এইটার নেগেটিভ চার্জ 0 চার্জ, এটা মাইনাস চার্জ, -2 চার্জ। এবং এদের যদি স্ট্রেচিং ফ্রিকোয়েন্সিটা দেখা যায়, স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি একজনের হচ্ছে 2060 সেন্টিমিটার ইনভার্স, এটার হচ্ছে 1890 অ্যারাউন্ড 1880 1890 এরকম, আর এটার ক্ষেত্রে আমরা দেখছি কিন্তু 1760 সেন্টিমিটার ইনভার্স, রাইট? 1760 সেন্টিমিটার ইনভার্স। এবার এই 3টে এক্সাম্পলের কেন এইটা যে ডিফার করছে, সেটা ফ্রি কার্বন মনোক্সাইডের যে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি আছে 2143, তার থেকে কিন্তু অনেকটা ভ্যারি করছে, রাইট? তার থেকে কিন্তু অনেকটা ভ্যারি করছে, রাইট? সব থেকে বেশি ভ্যারিয়েশনটা হচ্ছে এই ক্ষেত্রে প্রায় 350-এরও বেশি সেন্টিমিটার ইনভার্সে, বেশ ভালো ব্যাক ডোনেশন হয়েছে। তার মানে রাইট, ব্যাক ডোনেশন হলেই তো বন্ডগুলো আমরা যেটা পড়লাম এখানে, ব্যাক ডোনেশন হলেই আমার বন্ড অর্ডারে ডিক্রিজ হবে, ব্যাক ডোনেশন হলেই পাই স্টারের ইলেকট্রন ডেন্সিটি অ্যাকসেপ্ট হবে, বন্ড অর্ডার ডিক্রিজ হবে এবং সেক্ষেত্রে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি ডিক্রিজ হবে। তো ঘটনাটা হচ্ছে কেন এই এক্সাম্পলটা আমি বললাম এবং কেন এইটা ঘটছে এখানে। এবার এই ধরনের কথা যদি তুমি ভাবতে চাও, তাহলে যেটা ভাবতে হবে, সবার ক্ষেত্রেই লিগ্যান্ডের সংখ্যাটা সেম, সবার ক্ষেত্রে লিগ্যান্ডের সংখ্যা কিন্তু 4, সবার ক্ষেত্রে লিগ্যান্ডটাও সেম, প্রত্যেকটার ক্ষেত্রে লিগ্যান্ডও কিন্তু কার্বন মনোক্সাইড আর CO। তাহলে কি হচ্ছে এখানে? এখানে নিকেল 0 অক্সিডেশন স্টেটে আছে। নিকেল 0 মানে তার ডি অরবিটালে ইলেকট্রন কটা আছে? ডি অরবিটাল ইলেকট্রন আছে হচ্ছে আমাদের 10টা। একইভাবে তুমি ভাবো কোবাল্ট -1, কোবাল্ট -1 এ কটা ইলেকট্রন আছে? কোবাল্ট -1 এও ইলেকট্রন আছে কিন্তু আমাদের 10টা। আবার আয়রন -2, আয়রন -2 তে কি হবে? আয়রন -2 তেও কিন্তু আমার ইলেকট্রন আছে কিন্তু আমার 10টাই, কিন্তু 3টে ক্ষেত্রেই 10টি করে ইলেকট্রন থাকলেও আমরা দেখতে পাচ্ছি যে ডিক্রিজ ইন স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি ইজ মোর ইন কেস অফ আয়রন টেট্রাকার্বনিল 2-। কারণটা কি? কারণটা হচ্ছে এদের সবারই একই নাম্বার অফ ইলেকট্রন থাকলেও এই আয়রনের ওপরে কিন্তু আমার ইলেকট্রন ডেন্সিটি অনেক বেশি, তার কারণ আয়রনের সাইজটা অনেকটা ছোট, এবং ছোট সাইজে অনেক বেশি ইলেকট্রন ডেন্সিটি থাকার জন্য এর কিন্তু অনেক বেশি টেন্ডেন্সি থাকবে ইলেকট্রন ডেন্সিটি আয়রন নিজের ওপর থেকে পাই স্টার হোমো অরবিটালে ডোনেট করতে চাইবে। যে মুহূর্তে সেটা করতে চাইবে তার মানে ওর ডোনেট করার ক্যাপাবিলিটি অনেক বেশি কম্পেয়ার টু দ্যাট অফ কোবাল্ট অর দ্যাট অফ নিকেল। তার জন্যই আমরা দেখতে পাবো এই ক্ষেত্রে আমাদের এই ধরনের স্ট্রেচিং ফ্রিকোয়েন্সির ডিক্রিজটা হয়। আরেকটা এক্সাম্পল আমরা ভাবতে পারি, সেটা হচ্ছে ম্যাঙ্গানিজের কিছু এক্সাম্পল। ম্যাঙ্গানিজ হেক্সাকার্বনিল, তার সাথে ম্যাঙ্গানিজের সাথে আমরা ক্রোমিয়ামের সিরিজটাও ভাবি, ম্যাঙ্গানিজ ক্রোমিয়াম হেক্সাকার্বনিল, অ্যান্ড ধরে নেওয়া যাক আমার ভ্যানাডিয়াম সিস্টেমের ক্ষেত্রেও আছে, ভ্যানাডিয়াম সিস্টেমের ক্ষেত্রে মাইনাস। তো এইটা হচ্ছে আমাদের সিচুয়েশন। এই ক্ষেত্রেও তুমি যদি দেখো, যদি তুমি দেখো এখানে ম্যাঙ্গানিজের কটা ইলেকট্রন আছে? ম্যাঙ্গানিজের টোটাল প্লাস চার্জ, রাইট, 6টি ইলেকট্রন সিস্টেম। ক্রোমিয়াম নিউট্রাল, 6টি ইলেকট্রন সিস্টেম। ভ্যানাডিয়াম 6টি ইলেকট্রন সিস্টেম, রাইট। কিন্তু এদের ক্ষেত্রে আমরা যদি স্ট্রেচিং ফ্রিকোয়েন্সির ট্রেন্ডটা দেখি, স্ট্রেচিং ফ্রিকোয়েন্সির ট্রেন্ডটা আমরা দেখবো এটা হচ্ছে 2100 অ্যারাউন্ড, রাইট।
এইটা হচ্ছে আমার 1980 অ্যারাউন্ড, আর তার ভ্যানাডিয়ামেরটা হচ্ছে আমাদের 1859-60 অ্যারাউন্ড, রাইট? এইটা কেন ট্রেন্ড হচ্ছে এখানেও আমরা দেখতে পাচ্ছি সবার ক্ষেত্রে D6, রাইট? কিন্তু ম্যাঙ্গানিজ থেকে ক্রোমিয়াম থেকে ভ্যানাডিয়াম যদি আমরা ভাবি, এদের সাইজ ছোট। ম্যাঙ্গানিজে প্লাস চার্জ আছে, প্লাস চার্জ থাকলে কি ইলেকট্রন ডেন্সিটি মেটাল ডোনেট করতে চাইবে? অবভিয়াসলি মেটাল ডোনেট করতে চাইবে না। যদি মেটাল ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করতে না চায়, তাহলে কি ঘটনাটা ঘটবে? তাহলে আমরা দেখতে পাবো যে এই যে ব্যাক ডোনেশনের ঘটনাটা আমরা ভাবছিলাম যে এই পাইস্টারে ডোনেট করবে মেটালের, সেই ঘটনাটা অনেক বেশি ফরবিডেন হবে। কারণ একটা প্লাস চার্জ রয়েছে, তার থেকে তুমি কি করে ইলেকট্রন ডেন্সিটি বার করে নিয়ে যাবে? সেটা তোমার পক্ষে সম্ভব না। মেটাল সেটা করতে অনেক বেশি কষ্ট পাবে। যদি সেটা হয়, তাহলে সেখানে আমার ইলেকট্রন ডেন্সিটির যে ব্যাক ডোনেশনের ঘটনাটা, সেটা আমার কম ঘটবে। তার জন্য আমার এই স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি একটু হলেও কমবে কম্পেয়ার টু ফ্রি সিও, কারণ এখানে আমার ব্যাক বন্ডিং একটু হলেও হবে, বাট অতটা নয়। আবার যখন নিউট্রাল স্টেটে রয়েছে মেটাল ক্রোমিয়ামের ক্ষেত্রে, তখন আমার কি আছে? কোনো নেগেটিভ চার্জও নেই, আবার কোনো প্লাস চার্জও নেই যেটা ওটাকে ফরবিট করবে। তার জন্য ও রেগুলার বেসিসে ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করবে। 6খানা সিও রয়েছে, 6খানা সিওতে ক্রোমিয়াম যেহেতু ইলেকট্রন রিচ, তার কারণ ইলেকট্রন ক্রোমিয়াম জিরো অক্সিডেশন স্টেটে রয়েছে, 6টা ইলেকট্রন রয়েছে, ও সেগুলো ডোনেট করবে পাইস্টার লুমোতে। পাইস্টার লুমোতে যদি ডোনেট করে, তাহলে আমরা দেখবো যে তার উপর বন্ড অর্ডার পড়তে থাকবে, তার কারণ অ্যান্টি বন্ডিং অরবিটালেও ডোনেট করছে। বন্ড অর্ডার ফল করবে, বন্ড অর্ডার ফল করা মানে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি কিন্তু আমার ডিক্রিজ করবে, যেটা এখানে হয়েছে। কম্পেয়ার টু ম্যাঙ্গানিজ টু ক্রোমিয়াম যখন আমরা আসছি 2100 থেকে 1981 হয়ে গেছে, প্রায় 120 ইউনিটের চেঞ্জ, রাইট? এইখান থেকে যখন এইখানে চলে আসবো, তখন আমরা দেখতে পাচ্ছি প্রায় 100, মানে এইটা থেকে এইটাতে প্রায় 130 ইউনিটের চেঞ্জ, সেন্টিমিটার ইউনিভার্সের চেঞ্জ। তার কারণ ভ্যানাডিয়াম তো ম্যাঙ্গানিজ টু ক্রোমিয়াম টু ভ্যানাডিয়াম আমরা সাইজ স্মলার হচ্ছে, রাইট? এটা স্মলার সাইজ, রাইট? এরা আমার পিরিয়ডিক টেবিলে আগে আসে। তার উপর ভ্যানাডিয়ামের উপর মাইনাস চার্জ রয়েছে, রাইট? তো ভ্যানাডিয়ামের ছোট চার্জ, ইলেকট্রন ডেন্সিটি অনেক বেশি, তার মানে ভ্যানাডিয়াম তখন আরো বেশি করে কার্বন মনোক্সাইড ইলেকট্রন ডেন্সিটিগুলো ঠেলতে থাকবে। ঠেলতে থাকা মানেই পাইস্টার লুমোতে ঠেলছে, তার মানে বন্ড অর্ডার কিন্তু কমতে থাকবে, কার্বন মনোক্সাইডের স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি কিন্তু কমতে থাকবে। এগুলো সব স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি অফ কার্বন মনোক্সাইডের রেসপেক্টে, রাইট? তো এই দুটো এক্সাম্পলের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারলাম যে কিভাবে এই মেটাল লিগ্যান্ড যেটা পাই ব্যাক বন্ডিং, কিভাবে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি বা বন্ড অর্ডার, কার্বন মনোক্সাইডের বন্ড অর্ডারকে এফেক্ট করে, এবং তার ডিরেক্ট এভিডেন্স আমরা ডিরেক্টলি আইআর থেকে পাই। এই আলোচনার মধ্যে দিয়ে আমরা বেসিক্যালি আজকে কার্বন মনোক্সাইডের এমও আলোচনা করলাম, এবং মেটাল কার্বন মনোক্সাইড বন্ডিং কিভাবে হয়, কিভাবে এফেক্টেড হয়, বন্ড অর্ডার কিভাবে এফেক্টেড হয়, ইলেকট্রন ডেন্সিটি অন দ্য মেটাল সেন্টারের ক্ষেত্রে ডিপেন্ড করে কিভাবে বন্ড অর্ডার এফেক্ট করে, এই পুরো ডিটেলটা আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা আরো ডিটেলে আরো কিছু মেটাল কার্বনের এক্সাম্পল নিয়ে আসবো। আমরা আরো কিছু সাবস্টিটিউশন আনবো এখানে, যেখানে নাম্বার অফ কার্বনিলের সংখ্যা একটু কমিয়ে অন্যান্য লিগ্যান্ডের সংখ্যা বাড়াবো, এবং দেখার চেষ্টা করবো যে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি কিভাবে এফেক্টেড হয়। এবং তারপর আমরা মেটাল লিগ্যান্ড বন্ড সিস্টেম, যেটা একটা এমও ড্র করার চেষ্টা করবো ML6 সিস্টেমে, যেখানে আমরা কিভাবে কেন 18 ইলেকট্রন রুল ভ্যালিড হয়, কিভাবে এমোটা তৈরি হয়, সেই ব্যাপারটা আমরা আলোচনা করব কোয়ালপ্লানার সিস্টেমের ক্ষেত্রে এবং অক্টাহেড্রাল সিস্টেমের ক্ষেত্রে, দুটো সিস্টেমের ক্ষেত্রে। ধন্যবাদ।